জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। কর্মসূচি প্রত্যাহার করেছে পুলিশ, কাজে যোগদানের ঘোষণা। এবার ধরা খেল সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবং সবশেষে দেখবেন পালিয়ে বেড়াচ্ছেন যেসব মন্ত্রী, এমপি, ব্যবসায়ী, আমলারা, গোপন তথ্য ফাঁস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সরকারের পতনের পর তার মন্ত্রী, এমপি ও প্রভাবশালী রাজনৈতিক নেতাদের দেশ ছেড়ে পালানোর হিড়িক পড়েছে। অনেকে ভয়ে দেশের ভেতরেই আত্মগোপনে চলে গেছেন। শুধু মন্ত্রী, এমপি নয়, বিভিন্ন অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারাও ভয়ে আত্মগোপনে আছেন। এই তালিকায় আছেন আওয়ামী দলীয় প্রভাবশালী ব্যবসায়ী ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতিবাজ কর্মকর্তা, কর্মচারী। বাংলাদেশ থেকে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটেছে। ছাত্র জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকে পড়া অনেক এমপি মন্ত্রী ও অসংখ্য নেতাকর্মী প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। বিভিন্ন গণমাধ্যমের বরাত বলছে, গত 14 জুলাই থেকে 10 আগস্ট পর্যন্ত 27 দিনে দেশ ছেড়ে পালিয়েছেন 90 জন সাবেক মন্ত্রী, এমপি ও রাজনৈতিক নেতা। এছাড়া বিমানবন্দরে আটক করা হয়েছে অন্তত 10 জন মন্ত্রী, এমপি ও প্রভাবশালীদের। বিমানবন্দরে এসেও পরিস্থিতি বেগতিক দেখে ফিরে গেছেন কমপক্ষে 25 জন মন্ত্রী, রাজনৈতিক নেতা ও দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা। এদিকে সরকার পতনের পর থেকেই পালিয়ে বেড়াচ্ছেন প্রশাসনের শীর্ষ পর্যায়ের বেশ কিছু প্রভাবশালী আমলা, ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিশেষ করে সচিবরা মহা আতঙ্কে রয়েছেন। তারা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। পদোন্নতি বঞ্চিতরা তাদের সামনে পেলে অপমান, অপদস্থ করবেন এমন ভয়ও রয়েছে। তাদের মধ্যে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনও পালিয়ে বেড়াচ্ছেন। খোঁজ নেই বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের। পালিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। গত 53 বছর গভর্নর পদে দায়িত্ব পালনকারীদের ইতিহাস পর্যালোচনা করে দেখা যায়, আব্দুর রউফ তালুকদার একমাত্র গভর্নর যাকে পালিয়ে যেতে হয়েছে। পুলিশ সংস্কারের দাবিতে কর্মবিরতি সহ সকল কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত পুলিশ সদস্যরা। আজ সোমবার থেকে তারা কাজে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপি সহ সংশ্লিষ্টদের কাছ থেকে দাবি পূরণের প্রতিশ্রুতি পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। দ্য কাঠমান্ডু পোস্টের বিশ্লেষণ, দিল্লির ভ্রান্ত পররাষ্ট্রনীতি বাংলাদেশে ঘটে যাওয়া নাটকীয়তার অনেকেই হতবাক হলেও নেপালিদের কাছে ওই গল্পটা খুব পরিচিত। সাবেক রাজাসহ নেপালি রাজনৈতিক নেতারা পদচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে আলাদা কেউ নন। এরা সকলেই গণতন্ত্র ও স্বৈরাচার এবং সুশাসন ও দুঃশাসনের মধ্যকার রেখাকে হালকা করে দিয়েছে। এই পরিস্থিতিতে ভারতের ভূমিকা এবং তার পররাষ্ট্রনীতি নিয়ে যে প্রশ্ন উত্থাপিত হয়েছে তা আরও বেশি মনোযোগ আকর্ষণের দাবি রাখে। নেপালের প্রভাবশালী গণমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্টের বিশ্লেষণে বলা হয়েছে যে পররাষ্ট্রনীতির উপর দাঁড়িয়ে বাংলাদেশের সঙ্গে দিল্লি এ যাবৎকাল তাদের সম্পর্ক তৈরির চেষ্টা করেছিল, তা হাসিনার স্বৈরাচারী প্রবণতাকে উস্কে দিয়েছে। বাংলাদেশের নতুন প্রজন্মের যে গণতান্ত্রিক দাবি ছিল এবং তারা যে আকাঙ্ক্ষার প্রতি প্রবল ইচ্ছা পোষণ করেছিল তা বুঝাতে ব্যর্থ হয়েছে ভারতের পররাষ্ট্রনীতি। বাংলাদেশের অবস্থান এবং কৌশলগত গুরুত্বের কারণে ভারতের একাধিক উদ্বেগ ও নিরাপত্তার বাধ্যবাধকতা ছিল, যার সুযোগে হাসিনা হয়ে ওঠেন ভারতের ঘনিষ্ঠ মিত্র। দিল্লির সঙ্গে তার ঐতিহাসিক এবং ব্যক্তিগত সম্পর্কের কারণে দেশটির প্রতি সহানুভূতি প্রকাশ করা তাদের পক্ষে সহজ ছিল। হাসিনা এবং তার দল আওয়ামী লীগের প্রতি ভারতের সমর্থনের কারণ হচ্ছে দিল্লির কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় কাজ করেছে সদ্য ক্ষমতাচ্যুত হওয়া হাসিনা সরকার। এবছর জানুয়ারির নির্বাচনে হাসিনা এবং তার দলের প্রতি ভারতের প্রকাশ্য পক্ষপাতিত্ব স্পষ্টভাবে বাংলাদেশের জনগণের কাছে ধরা পড়ে। ভারতের আধিপত্যের বিরোধী দলগুলোকে নানাভাবে বুঝিয়েও আওয়ামী সরকার তাদের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে পারেনি। বাংলাদেশে বৃহত্তর নাগরিক সমাজের ইচ্ছার বিরুদ্ধে নির্বাচন বাস্তবায়নে আওয়ামী লীগের প্রচেষ্টাকে সমর্থন করেছে ভারত। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনার ব্যাপারে আইন মন্ত্রণালয় যদি পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলে তাহলে উদ্যোগ নেবে তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এম তৌহিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের কঠিন ষড়যন্ত্র ফাঁস করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক শেখ হাসিনাকে এক্স প্রধান বিচারপতি সিনহা যেভাবে অবৈধ ঘোষণা করতে চেয়েছিলেন ঠিক তেমনই ষড়যন্ত্র করেছিল ওবায়দুল হাসান সহ কয়েকজন। তিনি জানান, সজীব ওয়াজেদ জয় এতদিন আপনাদের সাথে আমি নাই মা নাই বলে বলে হঠাৎ গতকাল রয়টার্সকে বলেছে তার মা পদত্যাগ করেননি। এটি একটি পরিকল্পিত ঘোষণা ছিল যা বোঝা গেছে আজ। সেনাবাহিনীর নিচের দিকের অফিসাররা যদি জনগণের পক্ষে না থাকতো তাহলে আজকে আরেকটা রক্তের বন্যা বয়ে যেত। আজকেও সেনাবাহিনীর ছোট অফিসাররা রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে ছাত্র জনতাকে বাঁচিয়েছে। আজকে একটা কুয়ের প্ল্যান করেছিল জয় এবং আরাফাত, কিন্তু সঠিক সময়ে সেনাবাহিনীর গোয়েন্দারা ছাত্রদের কাছে তথ্য ফাঁস করে দেয়। এই তথ্য জানার পরে জুডিশিয়াল কু রুখে দেয় ছাত্ররা। জয়, আরাফাত আর তাদের গাইডদের গোপন প্ল্যান ছিল এইরকম। ডক্টর মোহাম্মদ ইউনুস যখন রংপুরে আবু সাইদের বাড়ি পরিদর্শন এবং কবর জিয়ারতের জন্য যাবেন এবং তারপরে ওনার হেলিকপ্টার যখন আকাশে থাকবে, ঠিক সেই সময় হাইকোর্টের অ্যাপিলিয়েট ডিভিশনের বিচারপতিরা ফুল কোর্ট বসিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করবে। সাথে সাথে এই কুয়ের সাথে জড়িত সেনাবাহিনীর 25 কর্মকর্তা চাকুরি থেকে কর্মবিরতিতে থাকা দুর্নীতিবাজ পুলিশের একটি দল রাজধানীতে হট্টগোল শুরু করবে আর শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে চলে আসবেন এবং সাথে সাথে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা মাঠে চলে আসবে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধান বিচারপতি সরকারের সাথে কোনো আলোচনা না করে হঠাৎ 57 বিচারপতিকে জরুরি মিটিংয়ে ডাকেন। নিউজ স্কুলে জরুরি মিটিং ডাকার সংবাদ দেখে দর্শকরাও কনফিউজড হন। কিন্তু আগে থেকে গোপন খবর পাওয়া ছাত্র জনতা এদিন সকাল 9টা বাজার আগেই চতুর্দিক থেকে ছুটে এসে হাইকোর্ট ঘেরাও করে। সেনাবাহিনীর সমর্থনে প্রধান বিচারপতি পিছু হটতে বাধ্য হন এবং পালিয়ে থাকেন। মিটিং স্থগিত হয়। ছাত্ররা বিচারপতির বাসা ঘেরাও করে রাখে। সেনাবাহিনীর শৃঙ্খলা রক্ষার আবরণে সেখানে ছিল। পদত্যাগপত্র সরকারকে দেওয়া হয়েছে নিশ্চিত হয়ে ছাত্ররা হাইকোর্ট এবং বাসভবন ত্যাগ করে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের চাঁদাবাজি ও দুর্নীতির কালো মুখোশ ফাঁস। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে আসাদুজ্জামান খান কামাল ছিলেন তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি। নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ঢাকা 11 আসনে এমপি নির্বাচিত হন তিনি। পরবর্তীতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হন। রাজনৈতিক পদ পদবি বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে সাবেক এই মন্ত্রীরা অন্যায় আর অপকর্মের ভাণ্ডার। অনুসন্ধান বলছে, পুরো তেজগাঁও এলাকা এবং শেরেবাংলা নগর এলাকার চাঁদাবাজি টেন্ডারবাজির পুরো অর্থ যায় সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। এসব টাকা তোলার জন্য তার ছিল একটি বিশ্বস্ত সিন্ডিকেট। সময়ের সাথে সাথে সেসব সিন্ডিকেটের সদস্যদের মুখোশও উন্মোচন করব আমরা। তবে আজ শুধু এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিষয়ে জানার পালা। সাবেক এই মন্ত্রী নামে শুধু রাজধানীর কারওয়ান বাজার থেকে প্রতিদিন প্রায় 1.5 কোটি টাকা চাঁদা তোলা হতো। ফুটপাতে বসা বাজার, মাদক এবং আবাসিক হোটেল থেকে উঠানো হতো এসব চাঁদা।